একটা গান কিভাবে একই সাথে একজন মায়ের কান্না আর একটা গোটা সমাজের আয়না হয়ে উঠতে পারে? চলুন, আজ আমরা রামপ্রসাদ সেনের সেই অমর সৃষ্টির গভীরে ডুব দিই। দেখব কিভাবে একটা ভক্তিমূলক গানের আড়ালে লুকিয়ে আছে এক গভীর সামাজিক ভাষ্য আর এক মায়ের নারী ছেঁড়া আরতি। আর গানটা শুরুই হচ্ছে এই বেকুল করা লাইনটা দিয়ে। রানী মেনকা তার স্বামী পর্বতরাজ গিরিরাজকে বলছেন, ওগো আমার প্রাণনাথ, আমার উমাকে হাত ধরে ঘরে ফিরিয়ে আনো। শুধু এই একটা লাইনেই একজন মায়ের বুকের ভেতরের সব কষ্ট যেন বেরিয়ে আসছে। চলুন এর গভীরে গিয়ে দেখি কি বিশাল যন্ত্রণার পেছনে লুকিয়ে আছে। তো এই কবিতার একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে রানী মেনকার এই তীব্র আবেগ। তিনি মরিয়া হয়ে তার মেয়ে উমাকে শ্বশুর বাড়ি থেকে ফিরিয়ে আনার জন্য স্বামীর কাছে মিনতি করছেন। কিন্তু কেন এই আকুলতা? কারণটা হলো মেনকার মনটা না একটা অজানা ভয়ে একদম কেঁপে উঠছে। তিনি একটা অশুভ সংকেত পাচ্ছেন আর বলছেন, কি শুনি দারুণ কথা, দিবসে আধার। ভাবুন তো একবার, দিনের বেলাতেই অন্ধকার দেখছেন, ভয়ে তার শরীর কাঁপছে। আর মেয়ের জন্য এই যে ভয়, এই তীব্র আশঙ্কা, এটাই তাকে ঠেলে দিচ্ছে গিরিরাজের কাছে উমাকে ফিরিয়ে আনার জন্য। আচ্ছা, এখন প্রশ্ন আসতেই পারে যে মেনকার এই যে এত দুশ্চিন্তা, এর আসল কারণটা কি? কারণটা আর কেউ না, তার জামাই মহাদেব শিব। কবির বর্ণনায় জামাই হিসেবে শিব ঠিক যেমন, সেটাই মেনকার সবথেকে বড় চিন্তার কারণ। যে কোনো মা তার মেয়ের জন্য কেমন স্বামী চাইবেন? একজন ভালো, সংসারী, সুপ্রতিষ্ঠিত, তাই না? কিন্তু উমার স্বামী শিব, তিনি তো এর ঠিক উল্টো। তার পরনে কোনো রাজবেশ নেই, আছে বাঘছাল। তিনি রাজপ্রাসাদেও থাকেন না, ঘুরে বেড়ান শ্মশানে মশানে। তো এমন একজন উদাসীন তপস্বী জামাইয়ের হাতে নিজের মেয়েকে দিয়ে কোন মা বলুন তো নিশ্চিন্তে থাকতে পারেন? এখানে কবি কিন্তু আরও একটা খুব সূক্ষ্ম ব্যাপার তুলে ধরেছেন। শিব যখন উমাকে ডাকতে আসেন, তিনি নাকি বাড়ির বাইরে থেকে ডাকেন, আর নাম ধরেও ডাকেন না, ডাকেন গণেশ মাতা বলে। এই যে একটা দূরত্ব, এই যে আন্তরিকতার অভাব, এটা একজন মায়ের মনকে তো কষ্ট দেবেই। মেনকার ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। সত্যিই তো, কোন মাই বা চাইবেন যে তার আদরের মেয়ে এমন একজন স্বামীর সাথে ঘর করুক? আর রামপ্রসাদ সেন ঠিক এখানেই পৌরাণিক চরিত্রকে ব্যবহার করে একটা চিরন্তন সত্যি তুলে ধরেছেন। একজন মায়ের উদ্বেগের ছবি এঁকেছেন, যা যে কোনো সময়ের যে কোনো মায়ের কাছে ভীষণ চেনা। কবিতার গভীরে যদি আমরা যাই, তাহলে একটা মারাত্মক সংঘাত দেখতে পাব। একদিকে রয়েছে মেনকার মেয়ের প্রতি টান, তার মাতৃস্নেহ, আর অন্যদিকে রয়েছে তখনকার সমাজের একটা খুব কঠোর নিয়ম। আর সেই নিয়মটা কি? কন্যা পরের ধন। আচ্ছা, এই পরের ধন, এই কথাটা মানে কি? এর মানেটা খুব সহজ, কিন্তু খুব কঠিন। মানেটা হলো, বিয়ের পর একটা মেয়ে আর তার নিজের পরিবারে থাকে না, সে হয়ে যায় স্বামীর পরিবারের সম্পত্তি। তার ওপর বাপের বাড়ির আর কোনো অধিকারী থাকে না। এটাই ছিল তখনকার সমাজের নিয়ম। আর এই পুরো কবিতার একেবারে হার্ট যাকে বলে, সেই লাইনটা হলো, তনয়া পরের ধন, বুঝিয়া না বুঝে মন। মানে মেনকা জানেন যে এটাই নিয়ম, তার ব্রেন এটা বোঝে, কিন্তু তার মায়ের মন, সে কিছুতেই এটা মানতে চায় না। এই একটা লাইন কি অসাধারণভাবে বুদ্ধি আর আবেগের লড়াইটাকে তুলে ধরেছে, তাই না? এই যে দ্বন্দ্বটা, এটা এখানে দেখলে আরও পরিষ্কার বোঝা যায়। একদিকে আছে মায়ের মন, যেখানে শুধু শর্তহীন ভালোবাসা, নিজের সন্তানকে আগলে রাখার একটা তীব্র ইচ্ছে। আর অন্যদিকে আছে সমাজের বানানো নিয়ম, যা বলছে মেয়ে এখন পরের সম্পত্তি, তার ওপর মায়ের আর কোনো দাবি নেই। এই দুটোর লড়াইয়েই মেনকার বুকের ভেতরটা হাহাকার করে উঠছে। কিন্তু রামপ্রসাদ সেন এখানে শুধু মেনকার ব্যক্তিগত দুঃখের গল্প বলছেন না। আসলে মেনকার এই যন্ত্রণার মধ্যে দিয়ে তিনি অষ্টাদশ শতাব্দীর বাঙালি সমাজের একটা খুব করুণ বাস্তব ছবি তুলে ধরেছেন। সুতরাং এই কবিতাটা শুধু একটা পৌরাণিক গল্প হয়ে থাকে না, এটা হয়ে ওঠে তখনকার সমাজে নারী আর মায়েদের অসহায়ত্বের একটা জীবন্ত দলিল। মেনকার কান্নাটা আসলে শুধু তাঁর একার কান্না নয়, এটা সেই সময়ের প্রত্যেকটা মায়ের কান্না, যাদের বুক থেকে তাদের সন্তানকে কেড়ে নেওয়ার অধিকার খোদ সমাজই তৈরি করে দিয়েছিল। একবার ভাবুন তো, সেই সময়ের একজন মায়ের কথা। কত কষ্ট করে, কত ভালোবাসা দিয়ে একটা মেয়েকে বড় করে তোলা হয়, কিন্তু বিয়ে হওয়ার পরে সে মেয়েটা আর তার থাকে না।
এমনকি মেয়ের দুঃখে তাকে একটু সান্ত্বনা দেবেন সেই অধিকারটুকুও হারিয়ে ফেলেন। সমাজের একটা নিয়মেই যেন নারীর টানটা ছিঁড়ে দেয়া হয়। আর এই যে অসহায় অবস্থাটা, এটা বোঝানোর জন্য কবি একটা অসাধারণ উপমা ব্যবহার করেছেন। প্রভাতে চকরি যেমন নিরাশা সুধার। মানে মায়ের আশাটা হলো ভোরের চাতক পাখির মতো, যে অমৃতের জন্য অপেক্ষা করে কিন্তু হতাশ হয়। পুরাণে বলা হয় চাতক পাখি নাকি সারা রাত অপেক্ষা করে চাঁদের আলো সুধা পান করার জন্য, কিন্তু যেই ভোর হয় চাঁদ তো মিলিয়ে যায়, তার সব আশা হতাশায় পরিণত হয়। ঠিক সেভাবেই একজন মায়ের নিজের মেয়েকে কাছে পাওয়ার আশাটাও সমাজের নিয়মের কাছে এসে একেবারে বৃথা হয়ে যায়। কি দারুণ একটা উপমা, তাই না? একজন মায়ের পুরো অসহায়ত্বটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো সবশেষে এসে আমাদের এটা বুঝতে হবে যে কেন রামপ্রসাদের এই লেখাটা আজও এত প্রাসঙ্গিক, কিভাবে এটা শুধু একটা গান না হয়ে একটা কালজয়ী সৃষ্টি হয়ে উঠল। রামপ্রসাদের আসল কৃতিত্বটা কিন্তু এখানেই। দেখুন তিনি কি করেছেন। প্রথমে তিনি আমাদের সবার চেনা পৌরাণিক চরিত্রদের নিয়েছেন, মেনকা, উমা, শিব। তারপর তাদের মধ্যে একদম আমাদের মতো সাধারণ মানুষের আবেগ, রাগ, দুঃখ, কষ্ট ঢুকিয়ে দিয়েছেন। এর ফলে কি হলো, একটা দেবতার গল্প পাল্টে গিয়ে হয়ে গেল একটা শক্তিশালী পারিবারিক ড্রামা। আর এই ড্রামাটাকে তিনি ব্যবহার করলেন তখনকার সমাজের কঠিন নিয়মগুলোর সমালোচনা করার জন্য। আর এটাই হলো মূল ব্যাপারটা। রামপ্রসাদ একটা পৌরাণিক গল্পকে নিয়ে এসে বাস্তব জীবনের আবেগ আর সামাজিক সত্যিগুলোর ওপর দাঁড় করিয়েছেন। আর ঠিক এই কারণে এতগুলো বছর পরেও তার লেখাটা আমাদের মনকে এমনভাবে নাড়া দিয়ে যায়। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, অষ্টাদশ শতাব্দীর একজন মায়ের এই কান্না আজকের এই সময় দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক? হয়তো সমাজের অনেক নিয়মকানুন বদলেছে, কিন্তু একজন মায়ের মনের ভেতরের অনুভূতিটা, মেয়ের জন্য তার যে টান, সেটা কি আদৌ বদলেছে? এই প্রশ্নটাই রামপ্রসাদ সেন আমাদের সবার জন্য রেখে গেছেন। এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয়।